কলকাতার উপকণ্ঠে ছায়া সুনিবিড় এক প্রাচীন ও জীর্ণ মহল্লা। সেখানে সময়ের চাকা যেন থমকে দাঁড়িয়ে আছে গত শতকের কোনো এক অলস দুপুরে। সেই মহল্লার এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল অবন্তিকাদের পুরনো সিংহি বাড়ি। বাড়ির দেওয়ালে নোনা ধরা চুনকাম, জানালার খড়খড়িগুলো রোদে জলে তামাটে হয়ে যাওয়া, আর উঠোনের ঠিক মাঝখানে মস্ত বড় এক তুলসী মঞ্চ। এই নিয়েই ছিল অবন্তিকার চেনা পৃথিবী। বাড়ির আনাচে কানাচে জড়িয়েছিল এক প্রাচীন গন্ধ, যা আধুনিকতার ছোঁয়া থেকে সম্পূর্ণ মুক্ত। কিন্তু এই বাহ্যিক রূপের চেয়েও অনেক বেশি প্রাচীন আর অচল ছিল সেই বাড়ির মানুষগুলোর মানসিকতা। অবন্তিকার মা সারদামণি দেবী ছিলেন এক আশ্চর্য এবং কঠোর চরিত্রের মানুষ। আধুনিক যুগের কোনো আলো, কোনো বিজ্ঞান বা কোনো যুক্তি যেন তার বিশ্বাসের পাথুরে দেওয়ালে একটা ছোট আঁচড়ও কাটতে পারেনি। তিনি বিশ্বাস করতেন মানুষের তৈরি বিজ্ঞান আসলে এক মায়া, যা প্রকৃতির আদিম শক্তিকে অবহেলা করে। সারদামণির কাছে রোগ ব্যাধি মানেই ছিল কোনো অলৌকিক শক্তির কুনজর, কিংবা শরীরের ভেতরে কোনো রাহু বা অপদেবতার খেলা। আর তার প্রতিকার কোনো আধুনিক ডাক্তারখানায় যাওয়া বা অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া তার কাছে ছিল মহাপাপের সমান। তিনি প্রায়ই বিকেলের আবছা আলোয় তুলসী তলে প্রদীপ জ্বালতে জ্বালতে অবন্তিকাকে বলতেন, ওরে অবু, ভালো করে শুনে রাখ, ওরা কসাইয়ের জাত, চকচকে ছুঁচ আর বোতল ভরা বিষাক্ত রাসায়নিক মানুষের শরীরে ঢুকিয়ে দেয় রে। সাময়িকভাবে রোগ সারে বটে, কিন্তু সেই বিষ রক্তে মিশে মানুষের পরমায়ু কেড়ে নেয়, ভেতরটা ঝাঁঝরা করে দেয়। আমাদের এই বংশে কোনোদিন ওসব জমের দুয়ারের ওষুধ ঢোকেনি, আর ঢুকবেও না। তাই অবন্তিকার ছোটবেলাটা কেটেছিল এক অদ্ভুত এবং দম বন্ধ করা পরিবেশে। সর্দি কাশি থেকে শুরু করে পেটের মোচড় কিংবা তীব্র জ্বর, সবকিছুরই দাওয়াই ছিল সারদামণির নিজস্ব ভাড়ার ঘরে রাখা বিভিন্ন কবিরাজি জড়িবুটি, তিতো পাতার রস, আর স্থানীয় এক তান্ত্রিকের দেওয়া মাদুলি তাবিজের ঘোড়াপটে। অবন্তিকা বড় হয়েছিল এক তীব্র মানসিক দ্বন্দ্বে। একদিকে স্কুলের বিজ্ঞানের বই, কোষের গঠন, ব্যাকটেরিয়া আর ভাইরাসের তত্ত্ব, আর অন্যদিকে মায়ের এই পাথুরে অদিম বিশ্বাস। তবে মায়ের অবাধ্য হওয়ার সাহস বা ক্ষমতা তার কোনোদিনই ছিল না। সে মুখ বুজে মায়ের দেওয়া সেই তেতো কথা গিলে নিত, আর কপালে মাটির তিলক পরে শান্ত বাধ্য মেয়ের মতন জানালা ধারে বসে বাইরের আকাশ দেখত। সে ভাবত, এই চার দেওয়ালের বাইরে যে জগৎটা আছে তা কেমন, সেখানেও কি মানুষ এভাবেই বেঁচে থাকে? ঠিক এই সনাতন আর কুসংস্কারচ্ছন্ন জগৎটার সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়েছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ পেশায় একজন অত্যন্ত সফল, লব্ধপ্রতিষ্ঠ এবং শহরের নামী নিউরোসার্জন। কলকাতার এক নামী কর্পোরেটর হাসপাতালের জটিল সব অস্ত্রোপচার তার হাতের ইশারাতেই সফল হতো। বুদ্ধিদীপ্ত চেহারা, চশমার আড়ালে তীক্ষ্ণ ও পর্যবেক্ষণশীল চোখ, আর অসম্ভব শান্ত এক ব্যক্তিত্ব ছিল তার। অনিরুদ্ধর জগৎ গড়ে উঠেছিল স্ট্যাথোস্কোপ, এমআরআই রিপোর্ট, স্ক্যানিং মেশিন আর কাটাছেঁড়ার নিখুঁত বৈজ্ঞানিক হিসেব নিকেশের ওপর। অলৌকিকতা, ভাগ্য বা কুসংস্কারের কোনো স্থান তার জীবনে ছিল না। সে বিশ্বাস করত শুধু মানবদেহ এবং তার ভেতরে স্নায়ুতন্ত্রের জটিল রসায়নে। তার কাছে প্রতিটি মানুষ ছিল একটি নিখুঁত যন্ত্র, যা বিকল হলে বিজ্ঞানের সাহায্যে তা মেরামত করা সম্ভব। এমন দুই সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষের বিয়েটা হওয়া ছিল এক চরম নাটকীয় এবং অবিশ্বাস্য ঘটনা। অবন্তিকার বাবা, যিনি মায়ের আড়ালে কিছুটা আধুনিক মনস্ক ছিলেন, কিন্তু স্ত্রীর ভয়ে সবসময় মুখ বুজে থাকতেন, তিনি তার দূর সম্পর্কের এক বিত্তশালী আত্মীয়ের মাধ্যমে অনিরুদ্ধের খোঁজ পান। অনিরুদ্ধের মতন পাত্রের হাতে থেকে এমন সম্বন্ধ আসাটা অবন্তিকার পরিবারের কাছে ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন। সারদামণি দেবী প্রথমে যখন শুনলেন
জামাই হাসপাতালের বড় ডাক্তার। তখন তিনি আকাশ থেকে পড়েছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, আমার মেয়ে কোনো কসাইয়ের ঘরে গিয়ে বিষের ছোঁয়া পাবে না। কিন্তু অনিরুদ্ধের মার্জিত ব্যবহার, অসম্ভব শান্ত স্বভাব এবং অবন্তিকার বাবার জীবনের শেষ ইচ্ছা প্রকাশের পর তিনি কিছুটা নরম হলেন। অনিরুদ্ধ যখন নিজে তাদের বাড়িতে এসে সারদামণি দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং জানালো যে সে ডাক্তার হলেও ভারতীয় ঐতিহ্যকে সম্মান করে, তখন সারদামণির মনের বরফ কিছুটা গলল। শেষ পর্যন্ত তিনি রাজি হতে বাধ্য হলেন, যদিও মনের কোণে একটা তীব্র অসন্তুষ্টতা আর প্রচ্ছন্ন অবিশ্বাস্য রয়ে গিয়েছিল। বিয়ের দিনটা অবন্তিকার কাছে একটা ঝাপসা কুয়াশাচ্ছন্ন স্বপ্নের মতন মনে হয়েছিল। লাল বেনারসি, চন্দনের গন্ধ, সানাইয়ের সুর আর যজ্ঞের ধোঁয়ার মাঝে সে যখন আগুনের সামনে অনিরুদ্ধের মুখোমুখি দাঁড়ালো, তখন তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কাঁপছিল। অনিরুদ্ধ যখন তার কপালে সিঁদুর পরিয়ে দিল, তখন অবন্তিকা তার চশমার আড়ালে চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়া এবং এক তীব্র আকর্ষণ দেখতে পেয়েছিল। এই চোখের দৃষ্টিতে এমন এক গভীর সম্মান ছিল যা অবন্তিকাকে প্রথম দেখাতেই এক অদ্ভুত অবশতা এবং নিরাপত্তার অনুভূতি দিয়েছিল। সে যেন নিজের অজান্তেই অনিরুদ্ধের সেই শান্ত ব্যক্তিত্বের কাছে আত্মসমর্পণ করে বসলো। বিয়ের পর অবন্তিকা চলে এলো শহরের বুকে অনিরুদ্ধের মস্ত বড় ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে। প্রথম এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা তার পক্ষে এক বিশাল এবং কঠিন লড়াই ছিল। কোথাও সেই ধুলোমাখা উঠোন, পাখির ডাক আর চওড়া বারান্দা, আর কোথায় এই 14 তলায় শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ফ্ল্যাট, যেখানে একটা বোতাম টিপলেই আলো জ্বলে, আরেকটা টিপলেই জল পড়ে। সবকিছু কেমন যেন বড্ড বেশি যান্ত্রিক, কেমন যেন বড্ড বেশি কৃত্রিম ও প্রাণহীন। অনিরুদ্ধ কাজের সূত্রে ব্যস্ত থাকতো খুব। সকালে নিখুঁত স্ত্রী করা শার্ট পরে বেরিয়ে যেত, আর যখন ফিরতো তখন শহরের বুকে গভীর অন্ধকার নেমে আসতো। তবে যতটুকু সময় সে বাড়িতে থাকতো, অবন্তিকাকে এক অদ্ভুত অতিপ্রাকৃতিক যত্নে মুড়ে রাখতো। সে নিজে দাঁড়িয়ে থেকে অবন্তিকার পছন্দের খাবার তৈরি করত, তার শাড়ির কুচি ঠিক করে দিত, তার চুলে বিলি কেটে দিত। অবন্তিকার মাঝে মাঝে মনে হতো অনিরুদ্ধ যেন তাকে ভালোবেসে এক অত্যন্ত দামি সোনার খাঁচায় বন্দি করে রেখেছে। সে খাঁচা এতটাই আরামদায়ক যে সেখান থেকে মুক্ত হওয়ার কথা ভাবাও এক প্রকার বোকামি। কিন্তু অবন্তিকা তখনও জানতো না এই চকমকে যান্ত্রিক জীবনে অন্তরালে কোনো ভয়ঙ্কর মস্তিষ্কের খেলা আর অন্ধকারের অধ্যায় তার জন্য অপেক্ষা করছে। সংসার জীবনে প্রথম মাসটা দেখতে দেখতে বেশ ভালোই কেটে গেল। নতুন ফ্ল্যাট, শহরের চকমকে জীবন আর অনিরুদ্ধর নিখুঁত যত্ন, সব মিলিয়ে অবন্তিকার মনে হচ্ছিল সে এক রূপকথার রাজ্যে এসে পৌঁছেছে। কিন্তু দ্বিতীয় মাসে পা দিতেই তার এই সুন্দর সাজানো জীবনে এক কালো মেঘের প্রবেশ ঘটল, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে সহজে মেলে না। শুরুটা হয়েছিল খুব সামান্যভাবে। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়ে কলকাতার বুক চিরে সূর্যাস্ত দেখছিল অবন্তিকা। ঠিক যখন দিনের আলো স্নান হয়ে এলো এবং গোধূলির আলো ছায়ার খেলা শুরু হলো, আকাশ জুড়ে তখন অবন্তিকার মনে হলো তার ডান হাতের ভেতর থেকে একটা সূক্ষ্ম সুতোর মতন ব্যথা শিরশির করে ওপরের দিকে উঠছে। সে ভেবেছিল হয়তো সারাদিন এক নাগাড়ে কাজ করার ক্লান্তির কারণে এমনটা হচ্ছে। সে হাতটা একটু মাসাজ করে ঘরে চলে এলো। কিন্তু দিন যত যেতে লাগলো, সেই যন্ত্রণার তীব্রতা এবং অদ্ভুত নিয়মেশটা অবন্তিকাকে আতঙ্কিত করে তুলল। এই কষ্টের একটা অত্যন্ত নির্দিষ্ট এবং অব্যাখ্যায়িত নিয়ম ছিল। দিনের আলো যতক্ষণ আকাশে থাকতো, অবন্তিকা পুরোপুরি সুস্থ বোধ করত। সে সংসারের সব কাজ করত, অনিরুদ্ধর সাথে হেসে গল্প করত, তার শরীরে বিন্দুমাত্র ব্যথার কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু বিকেল গড়িয়ে যখনই আকাশের অন্ধকার নামতে শুরু করত, ঠিক ঘড়ির কাঁটা ধরে সেই ব্যথা যেন এক জীবন্ত
রাক্ষসের মতন তার হাতের ভেতর থেকে জেগে উঠত। ব্যথার চোটে তার কপাল দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে শুরু করত। ঠোঁট দুটো নীল হয়ে আসতো। মনে হতো কেউ যেন তার হাতের ভেতরে মজাকটুকু কোনো ধরনের সাঁড়াশি দিয়ে টেনে নিয়ে বার করে নিয়ে আসছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, রাত 12টা পার হতেই যখন রাতের অন্ধকার তার গভীরতম বিন্দুতে পৌঁছাতো, তখন ব্যথাটা আবার নিজে থেকেই আস্তে আস্তে মিলিয়ে যেত। এই গোপন কষ্টের কথা অবন্তিকা প্রথমে কাউকে জানায়নি, অনিরুদ্ধকেও নয়। তার মনে সবসময় মায়ের সেই সতর্কবাণী ঘুরত, ডাক্তাররা শুধু কেমিক্যাল দেয়। অবন্তিকা ভয় পাচ্ছিল, অনিরুদ্ধ যদি জানতে পারে তবে সে হয়তো তাকে হাসপাতালে নিয়ে গাদা গাদা টেস্ট করাবে, বড় বড় সুই আর মেশিনের ভেতরে ঢুকিয়ে দেবে। সেই যান্ত্রিক প্রক্রিয়াকে অবন্তিকা মনে মনে বড্ড ভয় পেত। একদিন কষ্ট যখন একদম সহ্য সীমার বাইরে চলে গেল, তখন সে গোপনে তার মাকে ফোনের সব কথা খুলে বলল। সারদামণি দেবী ফোনের ওপার থেকে আঁতকে উঠে বললেন, ওরে অবু, এ তো ভালো লক্ষণ নয়। নিশ্চয় তোর ওপর কোনো খারাপ বাতাসের নজর পড়েছে। তুই খবরদার তোর ওই ডাক্তার স্বামীকে কিছু বলিস না, ও জানলে তুলকালাম কাণ্ড করবে। আমি সামনের সপ্তাহে এসে একটা বিশেষ মাদুলি দেব, ওটা ধারণ করলেই সব কেটে যাবে। মায়ের কথা শুনে অবন্তিকার ভয় আরও বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল, যেমন করেই হোক এই কষ্ট তাকে লুকিয়ে রাখতে হবে। কিন্তু মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলেও একজন অভিজ্ঞ চিকিৎসকের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ ছিল না। অনিরুদ্ধ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিল, রাতের দিকে অবন্তিকার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। তার হাসির মধ্যে এক কৃত্রিমতা স্পষ্ট। সেদিন ছিল এক তুমুল বৃষ্টির রাত। ঘড়িতে তখন রাত 8:30। অবন্তিকা ড্রয়িং রুমে সোফায় বসেছিল। ব্যথার তীব্রতায় তার সারা শরীর তখন কাঁপছিল। সে দাঁতে দাঁত চেপে কান্না চেপে রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই অনিরুদ্ধ নিঃশব্দে ঘরে ঢুকলো। সে কোটটা সোফার ওপর রেখে সোজা এসে অবন্তিকার সামনে হাঁটু গেড়ে বসলো। তার শান্ত স্নিগ্ধ হাতটা যখন অবন্তিকার কপালে ছোঁয়ালো, তখন অবন্তিকা শিউরে উঠল। অনিরুদ্ধ তার চশমাটা খুলে টেবিলের ওপর রাখলো। তার সেই গাঢ় চোখের দৃষ্টি সরাসরি অবন্তিকার চোখের ওপর গিয়ে পড়ল। অনিরুদ্ধ খুব নিচু ফিসফিস গলায় বলল, আমি জানি কয়েকদিন ধরে তুমি রাতের দিকে খুব কষ্ট পাচ্ছ অবু, কিন্তু আমায় কিছু বলছো না কেন? অনিরুদ্ধ সেই কণ্ঠস্বর এবং চোখের সম্মোহনে এক প্রচ্ছন্ন আকর্ষণ ছিল, যা অবন্তিকার ভেতরের সমস্ত ভয় আর প্রতিরোধকে এক মুহূর্তে দূর করে দিল। অনিরুদ্ধ অবন্তিকার ফ্যাকাশে গলাটা আলতো করে ছুঁয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে পুরোপুরি সুস্থ করে তুলব। আমার ওপর বিশ্বাস আছে তো? অবন্তিকা নিজের অজান্তেই মাথা নেড়ে জানালো, হ্যাঁ, তার বিশ্বাস আছে। অনিরুদ্ধ সোজা উঠে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো ছিল না, এক অদ্ভুত যান্ত্রিক নিখুঁত ভাব ছিল। সে বেডরুমের দিকে চলে গেল এবং কয়েক মিনিট পর যখন ফিরে এলো, তখন তার হাতে ছিল একটি ছোট চামড়ার বাক্স। যে বাক্সটি ড্রয়িং রুমের কাছের টেবিলের ওপর রাখলো। ক্লিক করে একটা শব্দ করতেই বাক্সটি খুলে গেল। ভেতরে মখমলের কাপড়ের ওপর শুয়েছিল একটি নিখুঁত কাচের শিশি, যার ভেতরে এক অদ্ভুত গাঢ় নীলচে রঙের তরল ওষুধ হালকা আলোয় চকচক করছিল। আর তার পাশেই রাখা ছিল একটি চকচকে রূপোলি সিরিঞ্জ। দৃষ্টি দেখেই অবন্তিকার বুকের ভেতরটা আবার চিলিক দিয়ে উঠল। মায়ের সেই সতর্কবাণী তার মনের কোণে ভেসে উঠল। সে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে বলল, অনিরুদ্ধ, এটার কি খুব দরকার আছে? আমি এমনি ঠিক হয়ে যাব, কোনো ট্যাবলেট দিলে হতো না? অনিরুদ্ধ সিরিঞ্জের ভেতরে সেই নীলচে তরলটি টেনে নিতে নিতে অবন্তার দিকে তাকালো। তার মুখে সেই একই শান্ত দেবদূতের মতন হাসি। সে বলল, অবু, তোমার এই রোগটা সাধারণ কোনো ওষুধে সারবে না, এটার জন্য একটা বিশেষ চিকিৎসার প্রয়োজন। বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ো তো লক্ষ্মীটি। অনিরুদ্ধর কণ্ঠের স্বর এমন এক আদেশ ছিল, যা অমান্য করার ক্ষমতা অবন্তিকার সেই মুহূর্তে ছিল না। সে এক প্রকার সম্মোহিত হয়ে বেডরুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘরের আলোটা অনিরুদ্ধ কিছুটা কমিয়ে দিল, ফলে এক মায়াবী অন্ধকার ঘরটা গ্রাস করলো। অনিরুদ্ধ অবন্তিকার পাশে এসে বসলো। সে খুব আলতো করে অবন্তিকার বাঁ হাতটা নিজের হাতের ওপর নিল। তার হাতের স্পর্শটা ছিল বরফের মতন ঠান্ডা।
সে তুলোয় একটু স্পিরিট ভিজিয়ে অবন্তিকার হাতের চামড়ায় ঘষল। সেই শীতল অনুভূতি অবন্তিকার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। একটুও নড়বে না, জাস্ট একটা ছোট্ট পিঁপড়ে কামড়ানোর মতন লাগবে, অনিরুদ্ধ ফিসফিসিয়ে করে বলল। পরের মুহূর্তেই অবন্তিকা অনুভব করলো সূচের সেই সুখবিদ্ধতা, আর তার ঠিক পরই এক অলৌকিক এবং অভাবনীয় কাণ্ড ঘটল। সিরিঞ্জ থেকে সেই তরল ওষুধটি যখন তার রক্ত প্রলেবে মিশে গেল, অবন্তিকার মনে হলো যেন এক তীব্র বরফ শীতল স্রোত তার সারা শরীরে শিহরণে ছড়িয়ে পড়ছে। সেই ঠান্ডা স্রোত যেখানে যেখানে যাচ্ছিল সেখানকার সেই ভয়ানক হাড় হিম করা যন্ত্রণা এক নিমেষেই কর্পূরের মতন উবে যাচ্ছিল। অবন্তিকার মনে হলো সে যেন এক উত্তপ্ত মরুভূমি থেকে আচমকা এক শীতল শান্ত নদীর জলে ডুব দিল। এক অদ্ভুত আরাম এবং অবশ অনুভূতি তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। এতদিনের সেই তীব্র কষ্টের পর এই আকস্মিক উপশম অবন্তিকাকে এক অবর্ণনীয় সুখের সাগরে ভাসিয়ে দিল। তার চোখের পাতা দুটো ক্রমশ ভারী হয়ে আসছিল। এক তীব্র ঘুম যেন তাকে চারদিক থেকে জড়িয়ে ধরছিল। অনিরুদ্ধ সিরিঞ্জটি সরিয়ে নিয়ে অবন্তিকার মাথায় খুব আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তার আঙুলগুলো স্পর্শে এক অদ্ভুত জাদু আর প্রচ্ছন্ন আকর্ষণ ছিল। সে নিকু গলায় বলতে লাগলো, এবার তুমি শান্তিতে ঘুমাও অবু। অবন্তিকা আর নিজের চোখ খুলে রাখতে পারল না। সে এক গভীর নিচ্ছিদ্র ঘুমের দেশে তলিয়ে গেল। পরের দিন সকালে যখন সূর্যের আলো অবন্তিকার মুখে এসে পড়ল, তখন তার ঘুম ভাঙল। সে চোখ খুলেই নিজেকে এক অদ্ভুত সতেজতায় ভরপুর আবিষ্কার করল। বহু বছর পর সে এমন একটানা স্বপ্নহীন এবং নিটোল সারারাত ঘুমাতে পেরেছিল। শরীরে কোথাও কোনো ব্যথার সামান্যতম চিহ্ন অবশিষ্ট ছিল না। তার মনে হলো সে যেন এক নতুন জন্ম লাভ করেছে। বিছানা থেকে উঠে সে রান্নাঘরে গেল, যেখানে অনিরুদ্ধ তখন নিজের জন্য কফি বানাচ্ছিল। অবন্তিকা পেছন থেকে গিয়ে অনিরুদ্ধকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে আনন্দের জল বেয়ে পড়েছিল। সে বলল, তুমি জাদুকর অনিরুদ্ধ। আমি আজ কতটা ভালো বোধ করছি তোমাকে বলে বোঝাতে পারবো না। অনিরুদ্ধ কফির কাপটা নামিয়ে রেখে ঘুরে দাঁড়ালো। সে অবন্তিকাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিয়ে কপালে একটা গভীর চুমু খেলো। তারপর তার চোখের দিকে তাকিয়ে এক অত্যন্ত গম্ভীর গলায় বলল, আমি তোমাকে সবসময় এভাবেই ভালো রাখবো অবু। তবে মনে রাখবে, এই রোগটি গোড়া থেকে নির্মূল করতে হলে আমাদের এই নিয়মটি প্রতিদিন পালন করতে হবে। আমি রোজ রাতে তোমাকে এই ইঞ্জেকশনটি দেব। সে একটু থামলো, তারপর অবন্তিকার চিবুকটা উঁচিয়ে ধরে বলল, আর একটি বিশেষ কথা মাথায় রাখবে, আমি হাসপাতালে বা বাইরে যেখানেই থাকি না কেন, আমার অনুপস্থিতিতেও কিন্তু আমার নজর সবসময় তোমার উপর থাকে। আর ইঞ্জেকশন নেওয়ার আগে যেন তুমি কোনোভাবেই ঘুমিয়ে না পড়ো। এটা আমাদের গোপন চুক্তি, কেমন? অবন্তিকা তখন অনিরুদ্ধর ভালোবাসায় এবং সুস্থতার আনন্দে এতটাই অন্ধ ছিল যে হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। দিনগুলো এক অদ্ভুত ও যান্ত্রিক নিয়মে কাটতে লাগলো। প্রতি রাতে ঘড়িতে যখন কাটায় কাটায় 9টা বাজতো, অনিরুদ্ধ সেই নীল তরল ভরা সিরিঞ্জ নিয়ে অবন্তিকার সামনে দাঁড়াতো। আর প্রতিদিন ইঞ্জেকশন নেওয়ার সাথে সাথেই অবন্তিকা এক পরম শান্তির ঘুমে তলিয়ে যেত। দিনের বেলা সে এক সম্পূর্ণ সুস্থ প্রচ্ছন্ন গৃহবধূ, কিন্তু রাতের বেলা সে যেন অনিরুদ্ধ দেওয়া সেই তরল মোহের এক বাদ্য দাসী। তবে এই পুরো বিষয়টি অবন্তিকা তার মায়ের কাছে থেকে সম্পূর্ণ গোপন রেখেছিল। সে খুব ভালো করেই জানতো, সারদামণি দেবী যদি কোনোভাবে জানতে পারে যে তার মেয়ে প্রতিদিন এক ডাক্তারের দেওয়া ইঞ্জেকশনের ওপর নির্ভর করে বেঁচে আছে, তবে তিনি আকাশ পাতাল এক করে ছড়াবেন। অবন্তিকা অনিরুদ্ধকে ভালোবাসতো, আর এই সুস্থ জীবন সে কোনোভাবেই হারাতে চাইছিল না। কিন্তু এক মনোরম সোমবারে কোনো আগাম খবর না দিয়েই সারদামণি দেবী সরাসরি অবন্তিকার ফ্ল্যাটে এসে হাজির হলেন। দরজা খুলেই অবন্তিকা যখন তার মাকে সামনে দেখল, তার মনের কোণে এক অজানা ভয়ের সৃষ্টি হলো। সে সারাক্ষণ ততষ্ট ছিল, যেন মা কোনোভাবে ওই ইঞ্জেকশনের বোতল বা সিরিঞ্জটি দেখে না ফেলেন। মা যে ঘরটিতে বসেছিল, ঘটনাক্রমে অনিরুদ্ধ সেই ঘরের টেবিলের ওপর ওষুধের নীল শিশিটির আর
সিরিঞ্জটি ফেলে রেখে গিয়েছিল। অবন্তিকা রান্নাঘরে যাওয়ার মুখে হঠাৎ টেবিলের দিকে তাকাতেই তার চোখ চড়ক গাছ হয়ে গেল। ওষুধের শিশিটি মায়ের ঠিক হাতের নাগালের মধ্যেই রাখা। অবন্তিকা তখন মাকে রান্নাঘরের জানালা দিয়ে বাইরে একটা কাল্পনিক পাখি দেখানোর নাম করে ব্যস্ত করে দিল। মা সোফা থেকে উঠে কৌতূহলী হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই ভগ্নাংশ সেকেন্ডের সুযোগটা নিল অবন্তিকা। সে দ্রুত গতিতে টেবিলের দিকে এগিয়ে গেল এবং এক ঝটকায় ওষুধের শিশিটি তুলে নিয়ে ড্রয়িং রুমের কোণে থাকা একটা পুরনো শোকেসের ড্রয়ারের ভেতরে খবরের কাগজের স্তূপের নিচে লুকিয়ে রাখলো। মা চলে যাওয়ার পর অবন্তিকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনিরুদ্ধর সেই কথাটা তার মনে বারবার প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো। আমি তোমার আশেপাশে না থাকলেও আমার নজর সবসময় তোমার ওপর থাকে। তার এই গভীর ভালোবাসা অবন্তিকার মনে এক অদ্ভুত নিরাপত্তা বোধ তৈরি করত। যদিও তার এই অতিরিক্ত শাসন মাঝে মাঝে তাকে কিছুটা ভাবিয়ে তুলত। মায়ের চলে যাওয়ার পর কেটে গেছে আরও কয়েকটা দিন। অবন্তিকা সেই ড্রয়ার থেকে ওষুধের শিশিটা বের করে আবার আগের জায়গায় রেখে দিয়েছিল, কিন্তু তার মনের ভেতরে সেই দোলাচল আর ভয় পুরোপুরি কাটেনি। সেদিন ছিল এক বিশেষ উৎসবের দিন। অনিরুদ্ধর এক দূর সম্পর্কের পিসিমা সপরিবারে তাদের বাড়িতে এসেছিলেন দেখা করতে। সারাটা দিন বাড়িতে এক উৎসবের আমেজ ছিল। অবন্তিকাকে একাই রান্নাঘর থেকে শুরু করে অতিথিদের আপ্যায়ন সবকিছু সামলাতে হচ্ছিল। অনিরুদ্ধ অবশ্যই বাড়িতেই ছিল, কিন্তু সে ড্রয়িং রুমে বসে অতিথিদের সাথে সিরিয়াস কোনো বিষয়ে আলোচনায় মগ্ন ছিল। বিকেলের দিকে অতিথিরা যখন বিদায় নিলেন তখন অবন্তিকা ক্লান্তিতে ভেঙে পড়ছিল। সারা বাড়ি তখন অগোছালো হয়ে পড়েছিল। সে বসার ঘরের টেবিল চেয়ারগুলো পরিষ্কার করতে শুরু করলো। ঠিক তখনই তার মনে হলো অনিরুদ্ধর ওষুধের শিশিটা এখনো সেই কাচের টেবিলের ওপর রাখা আছে। অতিথিদের যাতায়াতে মাঝে ওটা কোনোভাবে হাত লেগে পড়ে যেতে পারে। অবন্তিকা ঠিক করলো ওটা তুলে সে ফ্রিজের দরজার ভেতরের দিকে নিরাপদ একটা জায়গায় রেখে দেবে। সে অত্যন্ত সাবধানে শিশিটি হাতে তুলে নিল। কিন্তু মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন সবচেয়ে সহজ কাজটাও কঠিন হয়ে দাঁড়ায়। অবন্তিকা যখন ফ্রিজের দিকে যাচ্ছিল তখন মেঝের ওপর অতিথিদের ফেলে রাখা এক ফোঁটা জলের কারণে তার ডান পাটা সামান্য পিছলে গেল। সে নিজের ভারসাম্য সামলাতে গিয়ে হাতটা একটু ঝাঁকিয়ে ফেললো, আর ঠিক সেই মুহূর্তেই তার আঙুলের ফাঁক দিয়ে পিছলে গেল সেই মসৃণ কাচের বোতলটি। বোতলটি কার্পেটের ওপর পড়ার তীব্র ধাক্কায় সেটির ওপরে কড়কড়টি আলগা হয়ে খুলে গেল, আর চোখের পলকে সেই শিশির ভেতরে থাকা অর্ধেকেরও বেশি নীলচে তরল কার্পেটের ওপর পড়ে গিয়ে এক গাঢ় নীল দাগ তৈরি করলো। অবন্তিকা আতঙ্কে চিৎকার করে উঠতে গিয়েও নিজের মুখ চেপে ধরল। তার মনে হলো তার হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেছে। সে দ্রুত হাঁটু গেড়ে বসে বোতলটি সোজা করে তুলল, কিন্তু তৎক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বোতলের 3 ভাগের 2 ভাগ ওষুধই শেষ। ঠিক এই সময়েই অনিরুদ্ধ ঘরে ঢুকলো। মেঝেতে কার্পেটের ওপরে সেই নীল দাগ আর অবন্তিকার হাতের আধো খালি বোতলটা দেখেই অনিরুদ্ধের চোখের চশমাটা যেন এক মুহূর্তের জন্য চকচক করে উঠল। এতদিন অবন্তিকা অনিরুদ্ধ শুধু শান্ত মায়াবী আর যত্নশীল রূপটা দেখে এসেছে, কিন্তু সেদিন সে অনিরুদ্ধর এক সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর রূপের মুখোমুখি হলো। অনিরুদ্ধের মুখের সেই চিরপরিচিত দেবদূতের মতন হাসিটা এক সেকেন্ডে মিলিয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, কপালে এক মোটা শিরা দপদপ করে কাঁপতে লাগলো। সে অবন্তিকার হাত থেকে সেই আধোখালি শিশিটা এক ঝটকায় কেড়ে নিল। সে অত্যন্ত হিংস্র চাপা গলায় বলল, এটা তুমি কি করলে অবন্তিকা? তুমি জানো এই একটি ওষুধের দাম কত? আমি শুধু তোমাকে ভালো রাখতে, তোমার কষ্টের কথা ভেবে প্রতিদিন এত দামি ওষুধ নিয়ে আসি, আর তুমি তোমার ওই নোংরা অগোছালো স্বভাবের জন্য সেটা এভাবে নষ্ট করলে। অবন্তিকা কাঁদতে কাঁদতে বলল, অনিরুদ্ধ বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি, আমার পাটা পিছলে গিয়েছিল। চুপ করো, অনিরুদ্ধ চিৎকার করে উঠল। তার সেই চিৎকারে ড্রয়িং রুমের কাচের বাসনগুলো যেন কেঁপে উঠল। অনিরুদ্ধর এই রুদ্র রূপ দেখে অবন্তিকার মনে হলো সে যেন কোনো এক অচেনা ভয়ঙ্কর পশুর সামনে দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধর কোনো মায়া ছাড়াই অত্যন্ত রুক্ষভাবে অবশিষ্ট ওষুধটি সিরিঞ্জে টেনে নিয়ে অবন্তিকার হাতে ইঞ্জেকশনটি
পুশ করে দিল এবং কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। ওষুধের পরিমাণ কম থাকায় অবন্তিকার সেই চিরপরিচিত অবশ ঘুমটা এলো না। সে সারা রাত বিছানায় এপাশ ওপাশ করলো, আর তার মনে হতে লাগলো সে যাকে নিজের রক্ষাকর্তা ভেবেছিল সে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে অনিরুদ্ধর ব্যবহারে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। সে আগের মতন আর অবন্তিকার সাথে কথা বলতো না। অবন্তিকার মনে এক তীব্র অপরাধবোধ আর ভয় বাসা বাঁধলো। সে ভাবলো অনিরুদ্ধর এই পরিবর্তনের জন্য সে নিজেই দায়ী। এই ঘটনার কয়েক সপ্তাহ পরের কথা। কলকাতায় তখন দুর্গাপুজোর আবহ। অনিরুদ্ধ এক বিশেষ চিকিৎসার কাজে শহরের বাইরে গিয়েছিল। সে যাওয়ার সময় বলে গিয়েছিল, আমি 2 দিন পর ফিরবো অবু। ওষুধের নতুন শিশিটি আলমারির ওপর রেখে গেলাম, রোজ রাতে নিয়মিতভাবে নিয়ে নেবে। অনিরুদ্ধ অনুপস্থিতিতে অবন্তিকা ঠিক করলো সে সারা বাড়িটা খুব ভালো করে পরিষ্কার করবে। সারাটা দিন সে হাড় ভাঙা খাটুনি খাটলো। দুপুরের দিকে সে শোবার ঘরের আলমারির ওপরের অংশটি মুছতে গেল। আলমারিটা বড্ড উঁচু ছিল, তাই সে একটা টুলের ওপর দাঁড়িয়ে কাজ করছিল। আলমারির একদম ওপরের কোণে অনিরুদ্ধ সেই ওষুধের নতুন শিশিটি রেখে গিয়েছিল। অবন্তিকা যখন মুছতে গেল তখন তার কুনুয়ের ধাক্কায় শিশিটি টুলের ওপর থেকে নিচে পাথরের মেঝেতে পড়ে গেল। একটি তীব্র ঝনঝন শব্দ হলো, আর অবন্তিকার চোখের সামনে শিশিটি ভেঙে চুরমার হয়ে গেল। মেঝেতে সেই নীল তরলটা রক্তের মতন ছড়িয়ে পড়ল। আগের বারের অনিরুদ্ধর সেই ভয়ঙ্কর রূপ মনে পড়ে অবন্তিকার হাত পা ঠান্ডা হয়ে এলো। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। অনিরুদ্ধ আজ রাতেই ফিরবে। সে যদি দেখে বোতলটা ভেঙে গেছে তবে হয়তো সে অবন্তিকাকে কোনোদিন ক্ষমা করবে না। ভয়ে দিশেহারা হয়ে অবন্তিকা এক অদ্ভুত বুদ্ধি খাটালো। সে ভাঙা কাচের টুকরোগুলো সরিয়ে নিল এবং অনিরুদ্ধর স্টাডি রুম থেকে একটি খালি শিশি বের করলো। তারপর রান্নাঘরে গিয়ে ফিল্টারের পরিষ্কার জল ভরে শিশিটির ভেতরে আইশ্যাডোর হালকা নীল গুঁড়ো মিশিয়ে দিল। এক আশ্চর্য উপায়ে জলটার রং হুবহু অনিরুদ্ধর ওষুধের মতোই নীলচে হয়ে উঠল। সে শিশিটি আগের জায়গায় রেখে দিল। রাতে অনিরুদ্ধ বাড়ি ফিরল। সে কোনো সন্দেহ না করেই শিশিটি হাতে নিল এবং সিরিঞ্জে ভরে নিল সেই জল মিশ্রণ নীল তরলটি এবং সেটি অবন্তিকার শরীরে পুশ করে দিল। ইনজেকশনটি নেওয়ার পর অবন্তিকা বিছানায় শুয়ে প্রতিদিনের মতো সেই অলৌকিক ঘুমের অপেক্ষা করতে লাগলো। কিন্তু 1 মিনিট, 5 মিনিট, আধ ঘন্টা কেটে গেল। অবন্তিকার শরীরে কোনো ঠান্ডা স্রোত বয়ে গেল না। তার শরীরে কোনো ব্যথা ছিল না ঠিকই, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তার চোখে এক ফোঁটা ঘুম আসছিল না। তার মস্তিষ্ক উল্টে আরো বেশি জাগ্রত হয়ে উঠল। ঠিক এক মুহূর্তেই অবন্তিকার মনের ভেতরে বিশ্বাসের দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল। সে এক পরম সত্যের মুখোমুখি হলো। এতদিন অনিরুদ্ধ তাকে যে ওষুধটা দিচ্ছিল তা কোনো সাধারণ ব্যথানাশক ছিল না। তা ছিল তীব্র কোনো হিপনোটাইজ ড্রাগ বা ঘুমের ওষুধ, যাতে সে প্রতি রাতে অচেতন হয়ে ঘুমিয়ে থাকে। আজ ওষুধ না পেয়ে তার ঘুম আসছে না। অবন্তিকার মনে এক তীব্র প্রশ্ন জাগলো, অনিরুদ্ধ কেন তাকে এভাবে অচেতন করে রাখতো? সে অবন্তিকার কাছ থেকে কোন অন্ধকার সত্যটা লুকিয়ে রাখতে চেয়েছিল? ঘড়িতে তখন রাত 2টো। চারদিক নিঝুম। বিছানা থেকে অনিরুদ্ধ খুব সাবধানে উঠে দাঁড়ালো। কম্বলটা সরিয়ে সে নিঃশব্দে ঘরের বাইরে চলে গেল। অবন্তিকা অভিনয় করছিল যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার হৃদস্পন্দন তখন বুক ফাটিয়ে বেরিয়ে আসার উপক্রম। অনিরুদ্ধ ঘর থেকে বেরোনোর মুহূর্তেই অবন্তিকা বিছানা ছেড়ে নিঃশব্দে তার পিছু নিল। ফ্ল্যাটের ড্রয়িং রুম পার হয়ে অনিরুদ্ধ সোজা এগিয়ে গেল রান্নাঘরের পেছনের সেই ছোট্ট করিডোরটার দিকে। সেখানে একটা পুরনো লোহার দরজা ছিল যা সবসময় তালাবন্ধ থাকতো। অনিরুদ্ধ একে বলতো পরিত্যক্ত সার্ভিসের রাস্তা। আজ অবন্তিকা দেখলো অনিরুদ্ধ নিজের চাবির গোছা বের করে সেই দরজার তালাটা খুলল। দরজাটা খোলার পর এক অদ্ভুত ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া করিডোরে এসে ঢুকলো। ভেতরে নেমে গেছে এক সংকীর্ণ খাড়া সিঁড়ি। অনিরুদ্ধ ভেতরে ঢুকে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। অবন্তিকা কয়েক সেকেন্ড অপেক্ষা করলো, তারপর দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালো। অনিরুদ্ধ টর্চের ক্ষীণ আলো অন্ধকারের বুক চিরে নিচে নেমে যাচ্ছে।
অবন্তিকা নিজের শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে বেঁধে খালি পায়ে এক পা করে সেই অন্ধকারে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সিঁড়ির দেওয়ালগুলো নোনা ধরা, আর বাতাসে এক অদ্ভুত রাসায়নিক এবং পচা ভ্যাপসা গন্ধ। নিচে নামার পর সিঁড়িটা শেষ হলো একটা মস্ত বড় লোহার গেটের সামনে। গেটটা আধখোলা ছিল। ভেতরে একটা মস্ত বড় ঘর, যেখানে কয়েকটা জোরালো হ্যালোজেন আলো জ্বলছিল। অবন্তিকা গেটের পাশে একটা সিমেন্টের পিলারের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। পিলারের আড়াল থেকে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা মস্ত বড় কাঠের টেবিল, তার চারপাশে অজস্র প্লাস্টিকের ড্রাম এবং কাচের জার। মেঝেতে ছড়ানো রয়েছে বান্ডিল বান্ডিল বিদেশি কারেন্সির নোট, সোনার গয়না এবং প্রাচীন মূর্তির টুকরো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল ঘরের ঠিক মাঝখানে একটি লোহার চেয়ারের সাথে এক অচেনা মানুষকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটার মুখে কালো কাপড়ে ঢাকা। অনিরুদ্ধ তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে এক চকচকে সার্জিক্যাল ছুরি। তার পাশে দাঁড়িয়ে আছে মুখোশধারী দুজন লোক। অনিরুদ্ধ শান্ত, বরফ শীতল গলায় বলল, এই লোকটার কাছ থেকে লকারের পাসওয়ার্ডটা বের করতে আর কতক্ষণ লাগবে? আমার ধৈর্য সীমা আছে। মুখোশধারী একজন বলল, স্যার, ও কিছুতেই মুখ খুলছে না। অনিরুদ্ধ এক নিষ্ঠুর হাসি হেসে ছুরিটা লোকটার গলার কাছে এনে আলতো করে ছুঁয়ে বলল, একজন নিউরো সার্জনের সামনে কেউ নিজের মনের কথা লুকিয়ে রাখতে পারে না। আমি ভালোভাবেই জানি শরীরের কোন শিরায় চাপ দিলে মানুষ সত্যি কথা বলে। পিলারের আড়ালে দাঁড়িয়ে অবন্তিকার পৃথিবীটা দুলতে শুরু করলো। সে বুঝতে পারল সে যাকে ডাক্তার স্বামী ভেবেছিল সে আসলে এক আন্তর্জাতিক মানব পাচার ও চোরাচালান চক্রের মূল হোতা। আর তাকে প্রতি রাতে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে রাখা হতো, যাতে সে কোনোভাবেই এই রাতের অন্ধকার সাম্রাজ্যের কথা টের না পায়। ভয়ে ঘৃণায় অবন্তিকা নিজের মুখটা দুই হাত দিয়ে চেপে ধরল, যাতে কোনো শব্দ না হয়। সে এক এমন চক্রব্যূহে ফেঁসে গেছে যেখান থেকে জীবিত পেরিয়ে যাওয়ার রাস্তা হয়তো আর নেই। মাটির তলায় সেই বিভীষিকার দৃশ্য দেখে অবন্তিকার মাথা ঝিমঝিম করতে শুরু করলো। সে বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার অর্থ নিজের মৃত্যুকে ডেকে আনা। সে অত্যন্ত সাবধানে দেওয়ালে হাত দিয়ে দিয়ে উল্টো পায়ে সিঁড়ির দিকে পিছিয়ে যেতে লাগলো। কিন্তু চরম উত্তেজনায় তার অবশ হয়ে আসা পা একটি আলগা ইটের টুকরোয় ধাক্কা খেলো। অন্ধকারের মধ্যে একটা মৃদু শব্দ হলো, খট। শব্দটা খুব সামান্য হলেও অনিরুদ্ধর মতন তীক্ষ্ণ শিকারী পশুর কান এড়ালো না। সে চট করে সিঁড়ির অন্ধকারের দিকে তাকালো এবং মুখোশধারী লোকটিকে ইশারা করলো। অবন্তিকা বুঝতে পারল সে ধরা পড়ে গেছে। সে আর কোনো কিছুর তোয়াক্কা না করে অন্ধকারের মধ্যেই সিঁড়ি বেয়ে ওপরের দিকে দৌড়তে শুরু করলো। পেছনে তখন ভারী বুটের আওয়াজ আর টর্চের আলো তাকে তাড়া করছে। কোনো মতে ফুসফুস ফাটানো শ্বাস নিয়ে সে ওপরে সেই লোহার দরজা দিয়ে ফ্ল্যাটে এসে ঢুকলো এবং দরজাটা বাইরে থেকে লক করে দিল। তার হাত পা তখন বরফের মতন ঠান্ডা। সে জানতো অনিরুদ্ধর কাছে এই দরজার চাবি আছে, তাই ফ্ল্যাটে লুকিয়ে থাকা নিরাপদ নয়। সে আলমারি থেকে তার ফোন আর মায়ের দেওয়া সেই তারকেশ্বরের মাদুলিটা মুঠোয় পুরে মেন দরজা দিয়ে লিফটের দিকে দৌড়ালো। লিফটের জন্য অপেক্ষা করার সময় না থাকায় সে ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। 14 তলা থেকে নিচে নামার সময় প্রতিটা মুহূর্ত তার মনে হচ্ছিল এই বুঝি অনিরুদ্ধ পেছন থেকে তার ঘাড়ে এসে হাত রাখলো। রাত তখন প্রায় 3:30। আবাসন থেকে বেরিয়ে অবন্তিকা মেইন রোডের দিকে ছুটলো। রাস্তায় কোনো ট্রাফিক বা গাড়ি ছিল না। সে মণ্ডপের আলোর দিকে যাওয়ার চেষ্টা করছিল, যেখানে হয়তো কিছু মানুষের দেখা মিলবে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসার শব্দ হলো। স্ক্রিনে ভেসে উঠল অনিরুদ্ধর নাম। মেসেজে লেখা ছিল, অবু, তুমি আমার নিয়ম ভেঙেছ। আমার চোখ সবসময় তোমার ওপর থাকে, সেটা ভুলে গেলে? বাড়ি ফিরে এসো,
নইলে তোমার মায়ের ক্ষতি হতে পারে। মেসেজটা দেখেই অবন্তিকার মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। সে বুঝতে পারল অনিরুদ্ধ কতটা শক্তিশালী এবং তার জাল কত দূর পর্যন্ত ছড়ানো। সে তার মাকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু ওপার থেকে শুধু সুইচ অফ আওয়াজ আসতে লাগলো। অবন্তিকা সম্পূর্ণ একা হয়ে পড়ল। সে পুলিশের কাছে যাওয়ার কথা ভাবলো, কিন্তু অনিরুদ্ধর মতন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তার কথা কি পুলিশ বিশ্বাস করবে, নাকি অনিরুদ্ধ তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে আবার নিজের খাঁচায় ফিরিয়ে নিয়ে যাবে? অবন্তিকা বুঝলো তাকে লড়াই করতে হবে। সে ফ্ল্যাট থেকে পালানোর সময় ড্রয়িং রুমের গোপন সিসিটিভি ক্যামেরার রিমোট কন্ট্রোল অ্যাপটি নিজের ফোনে অন করে নিয়েছিল। সে অ্যাপের মাধ্যমে মাটির তলায় গুদাম ঘরের গোপন লাইভ ভিডিওটি রেকর্ড করতে শুরু করলো। সেখানে অনিরুদ্ধ তখন সেই বন্দি লোকটিকে হুমকি দিচ্ছিল এবং চোরাচালানের সমস্ত খতিয়ান বেরিয়ে আসছিল। অবন্তিকার ফোনে সেই সমস্ত দৃশ্য লাইভ রেকর্ড হতে লাগলো। পরের দিন সকালে সেই অকাট্য ভিডিও প্রমাণ নিয়ে অবন্তিকা সরাসরি রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দরজায় গিয়ে দাঁড়ালো। ভিডিওটিতে অনিরুদ্ধর স্পষ্ট মুখ এবং তার অপরাধের স্বীকারোক্তি দেখে পুলিশ প্রশাসন আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সেই রাতেই বিশাল পুলিশ বাহিনী অনিরুদ্ধর সেই বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিল। মাটির তলার সেই গোপন গোলকধাঁধা থেকে বন্দি মানুষটিকে উদ্ধার করা হলো এবং বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তি সহ অনিরুদ্ধ ও তার সহযোগিতাদের হাতে নাতে গ্রেফতার করা হলো। ঘটনার কয়েক সপ্তাহ পর অনিরুদ্ধর সেই অন্ধকার সাম্রাজ্যের অবসান ঘটল এবং সে এখন জেলের অন্ধকোঠরে নিজের পাপের শাস্তি ভোগ করছে। অবন্তিকা ফিরে এসেছে তার মায়ের কাছে। বিকেলের গোধূলির আলো যখন উঠোনের তুলসী মঞ্চের ওপর এসে পড়ল, অবন্তিকা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ আর তার শরীরে কোনো অদ্ভুত যন্ত্রণা নেই, নেই কোনো হাড় কাঁপানো কষ্ট। সে বুঝতে পেরেছে সেই রোগটা আসলে কোনো ভৌতিক অভিশাপ বা শারীরিক ব্যাধি ছিল না। এটা ছিল অনিরুদ্ধ দেওয়া সেই নীল তরলের এক কাল্পনিক মায়া, যার মাধ্যমে সে অবন্তিকাকে নিজের নিয়ন্ত্রণে রাখত। অবন্তিকা অনুভব করল দীর্ঘ 1 বছর পর আজ রাতে সে কোনো কৃত্রিম ড্রাগ বা ইনজেকশনের মোহ ছাড়াই এক স্বাধীন এবং মুক্ত মানুষের মতন শান্তিতে ঘুমাতে পারবে। এক নতুন এবং উজ্জ্বল ভোরের আলোয় তার জীবন আবার নতুন করে শুরু হলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত এইরকম রহস্যের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।